আগের দিন কিন্তু আমরা অন্নপূর্ণা যোজনার ইংরাজি ফর্ম ফিল আপ করে দেখিয়েছি আপনাদেরকে। তো এর পাশাপাশি আজকে কিন্তু আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে সমস্ত মহিলাদের যে সমস্ত ফর্মটা ফিল আপ করতে হবে, তো সেটা নিয়েই কিন্তু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। তো ফর্ম কোথায় পাবেন শেষে জানাবো, কোন কোন ডকুমেন্টসও আপনাদের জমা করতে হবে ভিডিও শেষে কিন্তু আপনারা সব কিছু জানতে পারবেন। তো প্রথমে ফর্ম ফিল আপটা দেখে নিন। তো বলা হচ্ছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। প্রতিটি বিভাগে চেকবক্সের বিকল্প নির্দেশাবলী দেওয়া রয়েছে। প্রতিটি চেকবক্সের ক্ষেত্রে পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। তো কোনো বিভাগ ছাড় দিলে কিন্তু চলবে না, প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক বলে দিয়েছে, মানে হচ্ছে ম্যান্ডেটরি। তো এখানে কোনো স্টার বা এরকম অপশান দেওয়া নেই, তো যেগুলো করতে হবে। তো প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির নাম। তো পরিবারে যারা হেড অফ দ্য ফ্যামিলি হবে তো তাদের নাম কিন্তু এখানে লিখতে বলা হয়েছে। তো পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি অনুযায়ী এখানে নাম, পুরো নাম লিখবেন। তো এই বিকল্প ইনপুটে আপনাদের টিক দিতে হবে বা ডিটেলস ফিল করতে হবে। তো আধার কার্ড অনুযায়ী আপনাদের নাম কিন্তু এখানে ফিল আপ করে নিতে হবে হেড অফ দ্য ফ্যামিলির। সেটা মহিলাও হতে পারে বা তার স্বামীও হতে পারে হেড অফ দ্য ফ্যামিলিতে। তো সেটা আপনাদের হিসাবসে করে মানে দেখে নেবেন। তো হেড অফ দ্য ফ্যামিলি যে লিখবেন তার জন্ম তারিখ, দিন, মাস, বছর অর্থাৎ হচ্ছে ডেট, মান্থ এবং ইয়ার অনুযায়ী এখানে কিন্তু আপনাদেরকে লিখতে হবে। এবারও বলা হচ্ছে পরিবারের প্রধানের হেড অফ দ্য ফ্যামিলি কী হচ্ছে, পুরুষ, মহিলা না অন্যান্য যে ক্যাটাগরির মধ্যে আসবে তো সেটা কিন্তু আপনাদেরকে এখানে কিন্তু লিখে নিতে হবে। তো এটা কিন্তু আপনারা সবাই লিখে নেবেন। এবার বলা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির আধার নাম্বার। তো এখানে যে আধার নাম্বারটা দেবেন সেই আধার নাম্বার অনুযায়ী নামটা কিন্তু উপরে লিখতে হবে। তো হেড অফ দ্য ফ্যামিলি আধার নাম্বার, ডিজিটাল রেশন কার্ড আইডি আপনাদের যদি থাকে, যদি না থাকে কোনো প্রবলেম নেই, এখানে কিন্তু খুব একটা প্রবলেম হবে না। পরিবারের সদস্য সংখ্যা। তো আপনাদের পরিবারের টোটাল সদস্য সংখ্যা কী, মানে হচ্ছে আপনার স্ত্রী, আপনি, আপনার মেয়ে, আপনার ছেলেকে নিয়ে টোটাল কতজন হচ্ছে, মানে আপনার নিজের এক্সাম্পল দিলাম সেই হিসাবে কিন্তু আপনাদের হবে। স্থায়ী ঠিকানা মানে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে কিন্তু লিখতে হবে। তো পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনারা আধার কার্ড অনুযায়ী বা যেটা যে এক্স্যাক্ট অ্যাড্রেস আছে সেটাই দিয়ে দেবেন, কারণ আধার কার্ডের অ্যাড্রেসটাই ভেরিফাই করা হয় সবসময়। তো সেটা কিন্তু একটু দেখে নেবেন। তো অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আধার কার্ডের জিনিসটা ব্যবহার করা হয়। যোগাযোগ নম্বর বা এখানে কিন্তু আপনাদের যোগাযোগ নাম্বারটা দিয়ে দেবেন, আপনাদের বিশেষত প্রধানের আধার সংযুক্ত মোবাইল নম্বর, মানে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির আধার লিঙ্কড মোবাইল নাম্বার বলা হচ্ছে। তো এবার চলে আসি পরিবারের এই যে 9 নম্বরটা, যেখানে বলা হচ্ছে জন্ম তারিখ, আধার নম্বর, পরিবারের সাথে সম্পর্ক, প্রধানের সাথে। তো এখানে হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস হবে। সেখানে হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস লিখতে গেলে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের সাথে প্রধানের সাথে সম্পর্ক, পরিবার প্রধানের সাথে কী সম্পর্ক, ছেলে, পুত্র, স্ত্রী বা স্বামী যেটা হবে কিন্তু লিখে দেবেন। সদস্য টুতে যদি এরকম হবে সেটা কিন্তু লিখে দেবেন আপনাদের হিসাবসে। যেমন নাম যদি ছেলের ক্ষেত্রে ফিল আপ করেন সেখানে এখানে কিন্তু কী হবে, কি নাম লিখে দিলেন, জন্ম তারিখ লিখে দিলেন, লিঙ্গ লিখে দিলেন এবং আপনার সাথে সম্পর্ক কি, আপনি যদি মা হয়ে থাকেন তাহলে আপনার সাথে সম্পর্ক ছেলে হবে, আধার নাম্বারটা লিখে দেবেন। এবার এখানে একটা ট্রিকি জিনিস আছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। ধরুন মহিলাদের ডিটেলস ফিল করা হচ্ছে, তো তিনি অন্নপূর্ণা জন্য আবেদন করছেন, যদি আবেদন করেন ইয়েস হবে, যদি না করেন নো হবে। আর একটা জিনিস বলা হচ্ছে আধার কার্ডের নাম এনে লিখুন। যদি বয়স 5 বছরের কম হলে আধার নট অ্যাপ্লিকেবল হবে। ধরুন ইনি যে সদস্য নাম্বার 2 তার বয়স 5 বছরের কম, মহিলা এবং 5 বছরের কম, তো এখানে আধার নাম্বারে কিন্তু এনে লিখে দিতে হবে। পুরুষ হলেও এনে লিখতে হবে 5 বছরের কম হলে। আর বাকি যদি এরা আধার কার্ডে মানে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করবে বলেছে সদস্য 3, সদস্য 4 বা সদস্য 1, সেখানে কিন্তু হ্যাঁতে টিক করতে হবে। ভেরি সিম্পল। পরিবারে প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তো হেড অফ দ্য ফ্যামিলির প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার হবে, যেমনটা বললাম ডিবিটির মাধ্যমে আপনাদের টাকা কিন্তু পাঠানো হবে। সদস্য 1-এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কি, সদস্য 2-এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কি, সদস্য 3-এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কি, এভাবে কিন্তু ফিল আপ করে দিতে হবে। ব্যাঙ্ক এবং আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার কিন্তু ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। কোনো ডিজিট মিসম্যাচ হলে তাহলে কিন্তু টাকা পাবেন না। এপিক, তো সমস্ত সদস্যের এপিক নাম্বার এবং বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর অর্থাৎ হচ্ছে পার্ট নাম্বার কিন্তু বুথ ওয়াইজ এখানে কিন্তু চেয়েছে। প্রথমে এপিক নাম্বার দিতে হবে এবং পার্ট ওয়াইজ বুথ নাম্বার, সেটা কিন্তু আপনারা কিন্তু ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন। সেটাগুলো কিন্তু দেখে দেখে একটু লিখে দেবেন যতজন আপনাদের সদস্য আছে সেগুলো। তো এবার কোন ক্যাটাগরিতে পড়ছেন, আর্নাল, জেনারেল, অসংরক্ষিত মানে হচ্ছে তপশিলি জাতি, উপজাতি, ওগুলোর মধ্যে আপনাদের যোন ক্যাটাগরিতে পড়েন, আপনাদের যে জাতি তপশিলি জাতি না জেনারেল সেই ক্যাটাগরিতে লিখে দেবেন। এগুলো কিন্তু ডকুমেন্ট আপনাদেরকে পরবর্তীকালে অ্যাটাচ করতে হবে। খাদ্য রেশন কার্ড ভর্তুকি সেগুলো কিন্তু দিতে বলা হচ্ছে। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, না থাকলে বলে দেবেন, ইয়েস থাকলে কিন্তু এসে টিক দেবেন। তো পরবর্তীকালে বলা হচ্ছে কোন রেশন কার্ড আপনি আওতায় আছেন, মানে কোন রেশন কার্ডের ব্যবহারকারী আপনি, AY, PHH, SPHH, RKSY 1, RKSY 2 ভর্তুকি, সেটাতে টিক করে দিতে হবে। ভেরি সিম্পল।
আর এ ওয়াই হলে এ ওয়াই টিক করবেন। আর পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা, আপনি যদি রেশন তোলেন ইয়েস করবেন, নাহলে নো করবেন। সঠিক তথ্য কিন্তু দেবেন। বলা হচ্ছে বাড়ির আপনার কাছে কোনো 3টির বা বেশি পাকা বাড়ি রয়েছে, পাকা ঘর রয়েছে কিনা। ধরুন আপনার বাড়িতে 3টে বড় পাকা রুম, মানে হচ্ছে ঢালাই করা রুম আছে কিনা সেটা জিজ্ঞেস করেছে। হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। তথ্য কিন্তু যাচাই করা হতে পারে, সেক্ষেত্রে সঠিক তথ্য দেওয়াটা বাধ্যতামূলক। পারিবারিক জমি মালিকানা, তো আপনাদের কোনো জমির পারিবারিক জমি মালিকানা কোনো কিছু আছে কিনা, জমি থাকলে দেবেন ইয়েস, না থাকলে নো দেবেন। তো এখানে এগুলো কিন্তু জমা করতে হবে, রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি, এগুলো কিন্তু জমা করতে হবে। পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ শতকে, তো আপনাদের কত শতক জমি আছে, ধরুন 50 শতক জমি আছে সবার, মানে একজনের নয়, বাড়িতে যতগুলো সদস্য সংখ্যা দিয়েছিলেন ওপরে, সদস্য সংখ্যা যেগুলো ছিল আপনাদের, এই সদস্য 1, সদস্য 2, সদস্য 3 মিলিয়ে আপনাদের টোটাল জমি কত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটা দিতে হবে। অবশ্যই একটা কথা বলে রাখতে হবে, যদি মেয়ের বিয়ে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই মেয়ের সদস্য কিন্তু সদস্যের আয়তায় আসবে না, সেটা কিন্তু অন্য বাড়ির সদস্য হয়ে গেছে, কথাটাও কিন্তু মাথায় রাখবেন। কোথায় ছিলাম আমরা ছিলাম হচ্ছে এখানে, হ্যাঁ, পরিবারের শতক জমির সংখ্যা কত শতক সেটা কিন্তু লিখে দেবে, যেমন রেজিস্ট্রেশন নথি, আর আর জমির নথি কিন্তু দিতে হবে। যানবাহন, আপনাদের সদস্য ও অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, যদি হ্যাঁ হয় গাড়ির নাম্বার দিতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, আর না হলে কিন্তু কোনো প্রবলেম নেই। কী কী বলতে পারে, গাড়ি, জিপ, ট্র্যাক্টর, এগুলো কিন্তু দিতে হবে, এগুলো থাকলেই হবে, এগুলো বলেছে, এগুলো ডিটেলস কিন্তু দিতে হবে। পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বিমা, আপনার কোনো স্বাস্থ্য বিমার অন্তরে আছেন, তো কোন স্বাস্থ্য বিমা, যদি না থাকে তাহলে কিছু ডিটেলস দিতে হবে না, যদি হ্যাঁ হয় বিবরণগুলো দিতে হবে। যদি হ্যাঁ মানে এখানে হ্যাঁতে টিক করবেন, যদি থাকে। এখন কিন্তু সবারই আছে, যেমন হচ্ছে আপনারা সকলেই জেনে থাকবেন যে মমতা ব্যানার্জি যে স্কিমটা চালু করেছিল স্বাস্থ্যসাথী, সেটা কিন্তু সরকারি আন্ডারে আসবে, তো সেটা কিন্তু টিক করে দিতে হবে সকলকে, যদি সকলের নাম থাকে। আর যদি আপনারা স্বাস্থ্যসাথী আওতায় না থাকেন তাহলে টিক করতে হবে না। আর বেসরকারি মানে হচ্ছে আপনারা নিজে থেকে কোনো প্রিমিয়াম নিয়েছেন, সেক্ষেত্রে আপনাদের কত টাকা প্রিমিয়াম নিয়েছে সেগুলো ডিটেলস কিন্তু দিতে হবে। আর স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকা, কিন্তু সবার কিন্তু 5 লক্ষ টাকা করে হবে, একটা ফ্যামিলির কিন্তু 5 লক্ষ টাকা করে থাকে, তো সেটা কিন্তু আপনারা চেক করে নেবেন। এবার বলা হচ্ছে অস্বীকৃত ক্ষেত্রে উদ্যোগে পার্ট টাইম বা এবার কি আপনাদের কি কাজ করেন, এরপরেরটা হচ্ছে কোন কাজ করেন। দেখুন এখানে যদি সরকারি চাকরি করেন ঠিক করেন, আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু টাকা পাবেন না, প্রথমেই জানিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের সেই সদস্যগুলো, মানে যে সদস্য কোন কোন কাজে কী চাকরির সাথে অন্তর্ভুক্ত, সেগুলো কিন্তু আপনাদের সঠিকভাবে চেক করে কিন্তু দিয়ে দেবে। বেকার হলে বেকারে ঠিক দেবেন, পরিযায়ী শ্রমিক হলে অন্য জায়গায় গিয়ে কাজ করছেন ডেলি, সেটা কিন্তু পরিযায়ী শ্রমিকের আন্ডারে আসছে, সেগুলো কিন্তু আপনারা দেখে থেকে ঠিক সঠিক নির্বাচন কিন্তু করবেন। পরিবারে শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা, অর্থাৎ যারা পরিবারের প্রধান, শিক্ষিত, প্রাপ্তবয়স্ক, অশিক্ষিত, শিক্ষাগত যোগ্যতা, এগুলো কিন্তু ঠিক করতে হবে। শিক্ষাগত যোগ্যতা এক্স্যাক্টলি এখানে কিন্তু লিখতে হবে, সেটা কিন্তু বিএ, এলএলবি, বিএ, বিকম, এগুলো কিন্তু ডিপ্লোমা যেগুলো আছে সেগুলো কিন্তু লিখে দিতে হবে। কোনো সদস্য সংখ্যা সাংবিধানিক মন্ত্রী, বিধায়ক বা পৌর সংস্থা, পঞ্চায়েত সংস্থা প্রধান ও ধারক, তো এই যদি কোনো পঞ্চায়েত বা বিধায়ক এই সমস্ত পদে থাকেন বা মিউনিসিপ্যালিটিতে, সেগুলো কিন্তু ইয়েস ঠিক করতে হবে, যদি না থাকে তাদের দিতে হবে না, যদি থাকে তাহলে ডিটেলস কিন্তু দিতে হবে। নথি, কোনো সদস্য সরকারি পেনশনভোগী, কেউ যদি সরকারি পেনশনভোগী হয় তাহলে কিন্তু টাকা পাবেন না, তো সেই হিসেবে অপশান চুজটা না করাটাই সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ইয়েস হলে কিন্তু টাকা পাবেন না, তো সেক্ষেত্রে দেখে নেবেন আপনাদের কি যদি থাকে তাহলে কিন্তু ইয়েস করতে হবে। কোনো সদস্য জিএসটি আর অধীনে আছে, যদি থাকে ইয়েস, তাহলে নো, তাহলে যদি থাকে ডিটেলস ফিল করতে হবে, পরবর্তীকালে ডকুমেন্টও জমা করতে হতে পারে। পরিবারের মোট আয়, ফেক আয় কিন্তু দেবেন না, টোটাল সবার 5 জন যদি থাকে, যদি 10,000 করে ইনকাম হয় 50,000 টাকা কিন্তু হবে মাসে। বার্ষিক, এটা কিন্তু বার্ষিক দিতে বলেছে, ওটা কিন্তু বার্ষিক মানে হচ্ছে অ্যানুয়ালি, যদি মাসে 50,000 হয় সবার, তো 50,000 ইন্টু 12, তো 6 লক্ষ টাকা কিন্তু হয়ে যাবে। আর যদি সবার আয় করে যদি 3 লাখ হয় মাসে, যদি 30,000 বা এরকম হয়, তাহলে 3 12 36, 3,60,000 হয়ে যাবে। আর যদি কোনো 1 লাখ করে হয় 12 মাসে, 12 লাখ টাকা হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখে ঠিক করবেন। সিএ এর বর্তমান অবস্থা যদি থাকে, যদি প্রযোজ্য হয় তাহলে কিন্তু ইয়েসে প্রযোজ্য নয় তাহলে ঠিক করবেন। আর যদি আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় আবেদন নম্বর দিতে হবে। ইস্যু করা হয়েছে যদি সার্টিফিকেট পেয়ে থাকেন সিএ এর, তাহলে কিন্তু এখানে দিতে হবে সার্টিফিকেট নম্বরগুলো। তো কোথায় দিতে হবে, সদস্য ওয়ানের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলো পড়বে সেগুলো কিন্তু আপনারা ফিল করে নেবেন। প্রথমে যদি প্রযোজ্য না হয় তাহলে প্রযোজ্য নয় ঠিক করে দেবেন, অন্য কিছু ঠিক করার দরকার নেই। আর যদি প্রযোজ্য হয়, আবেদন করা হয়েছে, এখনও নাম্বার পাননি, সার্টিফিকেট পাননি, এখানে আবেদন নম্বর, ইস্যু করা হয়েছে, সার্টিফিকেট পেয়ে গেছেন, তাহলে আবেদনে ঠিক করবেন না, ইস্যুতে ডাইরেক্ট ঠিক করে দেবেন, দিয়ে সার্টিফিকেট নাম্বারটা লিখে দেবেন। সবার ক্ষেত্রে আপনাদের যতজন আবেদনকারী আছে, মানে হচ্ছে ফ্যামিলির নম্বর, সদস্য সংখ্যা, সেটাকে দেবেন। অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, কেআরডি, আর্টিসিয়ান ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, এগুলোর মধ্যে যদি থাকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এগুলোর মধ্যে যদি আপনাদের সদস্য সংখ্যা পড়ে তাহলে কিন্তু আপনাদের ডিটেলস দিতে হবে, এখানে সবার ফিল করে নিতে হবে।
SIR 2024 পরিবারের ক্ষেত্রে প্রযোজ্য না প্রযোজ্য নয়, যদি না হয় না টিক করে দেবেন। আর যদি ইয়েস হয় তাহলে কিন্তু মামলার বিবরণ, যদি আপনি কোনো মামলা করে থাকেন, ট্রাইব্যুনালে গিয়ে থাকেন বা মানে অ্যাপ্লাই করে থাকেন কোর্টের মাধ্যমে, সেগুলো কিন্তু দিয়ে দেবেন। এবার বলা হচ্ছে সামাজিক মর্যাদা ও নির্ভরশীলগণ ব্যক্তি বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, মানে যারা কোন বিদ্যালয়ে পড়ছে আর কি, সেগুলো কিন্তু বলতে বলেছে। শিশুর নাম, সদস্য সংখ্যা, শিশুর নাম, শিশুর ডিটেলস কিন্তু দিতে বলেছে। সরকারি সাহায্যপ্রাপ্ত স্পন্সর্ড, মানে হচ্ছে আধা সরকারিটা বলছে আর কি, স্পন্সর্ড বিদ্যালয়, বেসরকারি বিদ্যালয় ওগুলো বলেছে। এবং বিদ্যালয়ের ধরন নির্বাচন করলে ওপেন স্কুলিং, হোম স্কুলিং এগুলো কিন্তু আপনাদের বলে দিতে হবে আর কি। আর কত প্রিমিয়াম কি দেওয়া হয়, যদি বেসরকারি সদস্য সংখ্যা বেসরকারিতে হয় তো বেসরকারি সেটা কিন্তু দিয়ে দিতে হবে। কতটা বেসরকারি স্কুলে কত টাকা প্রিমিয়াম দেবেন আর কি, সেটা বলেছে আর কি, মানে স্কুলে মানে শিশুর জন্য। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত মানে ট্যাক্স দেন, হ্যাঁ হলে হ্যাঁ টিক করবেন, না হলে না টিক করবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড ডিটেলস কিন্তু সদস্য 1 সদস্য 2 দিয়ে দেবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই, প্যান কার্ড নেই না টিক করে দেবেন। কর্মসংস্থানের ধরন বেসরকারি, পরিযায়ী শ্রমিক এগুলো কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে, যেমনটা বললাম। এরপর হচ্ছে শিশু সদস্য কোন স্কুলে পড়ছেন, মাদ্রাসা বা সরকারি গভর্নমেন্ট এগুলো কিন্তু দিয়ে দিতে বলেছে, কোন শিশু কোন কিছুতে পড়ছে, সরকারিতে বলে সরকারিতে টিক করে দেবেন, বেসরকারিতে বলে বেসরকারিতে টিক করে দেবেন, এগুলো কিন্তু একটু দেখে নেবেন। শিশুর টিকাকরণ, যদি কোনো শিশু যেগুলো টিক দিলেন, কোনো সদস্য শিশু, সেগুলো সদস্য শিশুর টিকাকরণ হয়ে থাকে তাহলে কিন্তু যদি টিকাকরণ ID মানে থাকলে সেগুলো কিন্তু দিয়ে দিতে বলেছে। আর যদি না হয় শেষ টিকা নেওয়ার তারিখ, সেখানে কিন্তু টিকা না নেওয়ার কারণ সেটা কিন্তু লিখতে হবে বলেছে। সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কোন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন DBTর মাধ্যমে, প্রকল্প 1, প্রকল্প 2, প্রকল্প 3 নাম লিখতে হবে, সেগুলো কিন্তু ইয়েস। যদি না পান, সদস্য 1 যদি পান তাহলে সদস্য 1 এর ক্ষেত্রে লিখতে হবে, সদস্য 2 যদি না পান তাহলে দেওয়ার দরকার নেই, বুঝতে পারছেন। বাদ দেওয়ার কারণ অফিসিয়াল, এবার বলছে এগুলো ডিটেলসগুলো সমস্ত কিছু ফিল আপ হয়ে গেল। তো এই মর্মে ঘোষণা করছি যে আমি উপরে প্রদত্ত আমার জ্ঞান ও বিশ্বাসের অনুযায়ী সত্য প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা সংক্রান্ত বন্ধ হয়ে যেতে পারে, অর্থাৎ কোনো ভুল ডিটেলস দিলে কিন্তু আপনার ডিটেলস বন্ধ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনার সম্মতি দিয়ে টিক করে এই ফর্মটি স্বাক্ষর করতে হবে। এর পাশাপাশি আপনাদের কিছু ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো পরিবার বলতে এমন একজন ব্যক্তিকেই বোঝায় যে সাধারণত বসবাস করেন এবং একই ঘরে রান্নাঘর খাবার গ্রহণ করে, মানে হচ্ছে একটি পরিবারের অংশ। আর বলা হচ্ছে এটা কিন্তু গভর্নমেন্ট অফিসিয়ালরা ফিল করবে, শুধুমাত্র সরকারি ব্যবহারকারীদের জন্য। তো আমি এগুলো কিন্তু ফিল করে দেবেন। গ্রাম, শহর, গ্রাম পঞ্চায়েত, পৌরসভা, জেলা এর দ্বারা দখলে আবেদন করেছি, আমার আবেদনপত্রে সঠিক তথ্য পেয়েছি, আবেদনকারী দ্বারা প্রদত্ত নিম্নলিখিত তথ্য সঠিক না হলে বলে প্রতিমান করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এগুলো রিজেক্ট করতে পারে। এবার ওরা কিন্তু গ্রহণ করবে না রিজেক্ট করবে সেটা কিন্তু দেখবে, ওটা সুপারিশ করবে। তো বাকি যেটা কিন্তু গভর্নমেন্ট অফিসাররা ব্যবহার করবে, আপনার লিখলেও লিখতে পারেন, না লিখলেও ওটা কিন্তু ওরা লিখে নেবে, ওটা ওদের কাজ। এবার কী কী ডকুমেন্ট দেওয়া হতে পারে, তো কী কী ডকুমেন্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন দেখতে পাচ্ছেন আধার কার্ড, সমস্ত সদস্যের কিন্তু আধার কার্ড ডিটেলস লাগবে। যেমন বলছে আধার কার্ড অনুযায়ী প্রথমে তো হেড অফ দ্য ফ্যামিলি, তো হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড, এপিক নাম্বার চেয়েছে, মানে হচ্ছে এপিক নাম্বার আমাদেরকে দিতে হবে। রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ড যদি থাকে সেটাও ডিটেলস দিতে পারেন। এরপর বলা হচ্ছে আর যদি 5 বছরের কম থাকে তাহলে তার আধার কার্ড দরকার নেই, শুধুমাত্র 5 বছরের কোনো সদস্য যার ডিটেলস মানে 5 বছরের কম বয়স তাহলে আধার কার্ড দরকার নেই। বাকি সমস্ত সদস্য যাদের ডিটেলস দেবেন তাদের আধার কার্ড দেওয়ার দরকার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া দরকার, এপিক নম্বর দেওয়া দরকার, এগুলো কিন্তু মাথায় রাখবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এমন যে জেরক্স দেবেন যেগুলো কিন্তু আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার নাম্বার লিঙ্ক করা আছে, সবারই লিঙ্ক করা থাকতে হবে। স্পেসিফিক্যালি হেড অফ দ্য ফ্যামিলির মোবাইল নাম্বারের সাথে আধার কার্ড যে নাম্বার লিঙ্ক করা আছে সেই নাম্বারটার জন্য ব্যাঙ্কে লিঙ্ক করা থাকলে তাহলে কিন্তু আরও সুবিধা হয়। আর যদি না থাকে তাহলেও চলবে, বাট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার নাম্বার লিঙ্ক করা থাকতে হবে এবং ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে। যেমনটা এখানে ঘোষণা করেছে ডিবিটি লিঙ্কের জন্য আধার নিযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রদান করুন। তো মাথায় রাখবেন এপিক নাম্বার লাগবে, EPIC, এর পাশাপাশি লাগবে আধার, AADHAR, আধার মানে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা আছে, ডিবিটি ট্রান্সফারের যোগ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে সবার, এপিক ডিটেলস দিতে হবে, রেশন কার্ডের ডিটেলস কিন্তু দিতে হবে। SC ST হয়ে থাকলে OBC জেনারেল ছাড়া সমস্ত কিন্তু গোষ্ঠীর আন্ডারে পড়লে এগুলো কিন্তু দিতে হবে। এবং অংশ নম্বর বলতে কিন্তু এটা বলা হয়েছে বিধানসভার ক্ষেত্রে, এটা কিন্তু আপনাদের পঞ্চায়েত অনুযায়ী যে আপনার পার্ট নাম্বার আছে সেটা কিন্তু আপনাদের ওখানে কিন্তু আপনাদের কোনো লোকালের কাছে যাবেন, নেতাদের কাছে, তারা কিন্তু পেয়ে যাবেন এই ডিটেলসগুলো, সেগুলো কিন্তু একটু ফিল আপ করে নেবেন বা আপনার কাছে যদি অনলাইনেও ডাউনলোড করে করতে পারেন। ডিজিটাল রেশন কার্ডের ডিটেলস দিতে হবে, আর যদি না থাকে নর্মাল যদি রেশন কার্ডের ডিটেলস কিন্তু দিতে হবে। এরপর বলা হচ্ছে
জমির যে ডিটেলসগুলো মিউটেশনের কপি বা হলনাগাদের তারিখ সর্বশেষ যে জমির রেকর্ড আছে তার কপি কিন্তু দিতে হবে যদি আপনাদের এখানে জমির মালিকানা দিয়ে থাকেন। আর রেজিস্ট্রেশন জমির যে শতক দিচ্ছেন তার রেজিস্টার নথি আরও জমির নথি কিন্তু দিতে হবে। আর গাড়ির ডিটেলস দিলে সেক্ষেত্রে আপনাদের জিপ ট্রাক্টরের যে সমস্ত গাড়ির কপি যেগুলো আছে মানে হচ্ছে লাইসেন্স, মানে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটাও আমি লাগবে কিনা বলতে পারছি না, কারণ গাড়ি থাকলে ড্রাইভিং লাইসেন্সও চাইতে পারে। সেক্ষেত্রে গাড়ির যে সমস্ত কপি আছে যে আপনার সেই সমস্ত কপিগুলো দিতে পারেন। প্রিমিয়াম যেমন হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে সেগুলো দিতে হতে পারে, বা এগুলো কিন্তু কিছু বলেনি, যদি থাকে ডিটেলস সেগুলো কিন্তু পরে চাইতে পারে। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা সেগুলো কিন্তু পরিবারের সকল প্রাপ্ত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রমাণ করে, তো শিক্ষাগত যোগ্যতার জেরক্স কিন্তু চাইতে পারে, তো ওগুলো কিন্তু অফিসিয়াল এখনও বলেনি। তো আপনার শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হয়তো চাইতে পারে, যেমন 10th পাস বা এই সমস্ত জিনিসগুলো যদি দিয়ে থাকেন সেগুলো কিন্তু সার্টিফিকেট আমরা দিতে হবে। দেখুন এখানে যদি পেনশনের অন্তর্গত হন তাহলে পেনশন স্লিপ জোগাড় করতে বলেছে। প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে স্বঘোষণাপত্র কিন্তু জমা দিন, এগুলো কিন্তু চাইবে। জিএসটি আইন নম্বর যদি থাকে যে ইএসএ ঠিক করবে তার কিন্তু ডিটেলস দিতে হবে। সিএ এর ডিটেলস দিতে হবে, যদি কেউ সিএতে আবেদন করে থাকে, আবেদন করা হয়েছে, প্রযোজ্য না থাকলে দরকার নেই, আবেদন করা হয়ে থাকলে ইস্যু হয়ে থাকলে কিন্তু ইস্যুর যে নাম্বারটা সার্টিফিকেটটা কিন্তু দিতে হবে। কিষাণ ক্রেডিট কার্ড এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু দিতে হবে, যদি কারো থেকে থাকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইস্যু করা হয়েছে। এসআইআরে যদি আপনাদের মামলার বিবরণ, মামলাতে আপনি জিতে যান, সেই ডিটেলস কিন্তু দিতে হতে পারে। দেখুন শিশু হয়ে থাকলে বা টিকাকরণের টিকাকরণ আইডি কার্ড যদি থাকে তাহলে টিকাকরণ ডিটেলস দিয়ে হবে। যদি টিকা না নেওয়া হয় তার কারণ কিন্তু আপনাদেরকে লিখে জমা দিতে হতে পারে। কোন কোন প্রকল্পে সুবিধা পাচ্ছেন এগুলো কিন্তু এখানে লিখে দিতে হবে, আমি আগেই বলেছি। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনাদের ডকুমেন্টসগুলো যেগুলো বললাম মেন ডকুমেন্টসগুলো আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড আর বাকি যেগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য, যেমন সিএএ বা কোনো অন্য প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না সেইগুলো কিন্তু আপনাদেরকে প্রযোজ্য হলে তখনই দিতে হবে, না প্রযোজ্য হলে দেওয়ার দরকার। তবে বেসিক ডিটেলস ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক আছে সেই রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে, আধার কার্ড, এপিক কার্ড সেগুলো দিতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে। পাশাপাশি রেশন কার্ডের ডিটেলসগুলো কিন্তু ম্যান্ডেটারি, এগুলো কিন্তু আপনাদেরকে দিতেই হবে। পাশাপাশি এগুলো জমি থাকলে জমির ডিটেলসগুলো দিতে হবে, বা যেগুলো কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, যেগুলো প্রযোজ্য হচ্ছে এইগুলো সমস্ত কিছু, যেমন আধার নাম্বার, এগুলো জিনিসগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে। লোকালে কিন্তু বিডিও বা আপনাদের লোকালে যে ঘরে ঘরে কাজগুলো হবে তখন কিন্তু আপনারা ফর্মগুলো ফিল আপ করে জমা দিতে পারেন। হুড়োহুড়ি করতে বারণ করেছে, তো সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন এবং ফর্মগুলো কিন্তু সঠিকভাবে জমা করে দেবেন। ধন্যবাদ।